হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন টিউশন একাডেমি। আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য যে সমস্ত প্রিভিয়াস স্কুলের কোশ্চেনগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা 4 নম্বর সেটটি সমাধান করব। এর আগে 3টে সেট সমাধান করা আছে এবং সেগুলোর ভিডিও আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নেবে। চলো শুরু করি। দেখো, 4 নম্বর সেটের একের দাগের প্রথম কোশ্চেন, বন্দে গান ই চিহল গানি কথার অর্থ। এটা কারেক্ট আনসার হবে 40 জন বান্দা। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে, বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয়। এটা কারেক্ট আনসার হয়ে যাবে 1538 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, সড়ক ই আজম নির্মাণ করেন। এটা কারেক্ট আনসার হবে শের শাহ। 4 নম্বর কোশ্চেন দেখো, আকবরনামা রচনা করেন। এটা কারেক্ট আনসার হবে আবুল ফজল আল্লামি। এটা অনেক জায়গায় শুধু আবুল ফজল থাকবে, তখন সেটাই উত্তর করবে, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন কী বলেছে, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 2 দাগে বলেছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। এটা পুরো বাক্য উত্তর লিখবে তোমরা। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? উত্তর লিখবে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম খিজির খান। 2 নম্বর দেখো, নবরত্ন কাদের বলা হয়? এটা বইতে দেখবে 75 অত 75 পৃষ্ঠায় আছে। এটাকে তোমরা এইভাবে লিখবে যে আকবরের রাজসভায় 9 জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে একসঙ্গে বলা হতো নবরত্ন। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, বইটাই লেখা আছে। দেখো, আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর বলেছে, রুমি যুদ্ধ কৌশল কে কার কাছ থেকে শিখেছিল? এটা লিখবে, রুমি যুদ্ধ কৌশল বাবর তুর্কিদের কাছ থেকে শিখেছিল, ঠিক আছে। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলছে, হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হোসেন শাহের মৃত্যুর পর বাংলার নবাব হন নসরত শাহ। তারপরে দেখো 2 দাগের 5 নম্বর কোশ্চেন, ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কে? এটা বলবে, ইসলাম জগতের প্রধান ধর্মগুরু হলেন খলিফা। তারপরে দেখো 3 দাগে কী বলছে, 3 দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 2টি বলেছে, সবগুলোই করে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মোহাম্মদ ঘুরির 2 জন অনুচরের নাম লেখো। এটা বইতে 43 পৃষ্ঠায় আছে, দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে, মোহাম্মদ ঘুরি মারা গেলে তার জয় করা অঞ্চলগুলি ভাগ হয়ে যায় তার 4 জন অনুচরের মধ্যে। এখানে দেখবে অনুচরের নামগুলো লেখা আছে। একটা হলেন 2 জন লিখতে বলেছে, তোমরা লিখবে তাজ উদ্দিন ইয়ালদুজ। তাজ উদ্দিন ইয়ালদুজ, এটা হলেন ইনি গজনীর অধিকার পেয়েছিলেন। আর দেখো আর একটা হচ্ছে নাসির উদ্দিন কুবাচা, ঠিক আছে। তো 2টো লিখতে বলেছে, একটা অনুচরের নাম লিখবে তাজ উদ্দিন ইয়ালদুজ আর একটা নাসির উদ্দিন কুবাচা। এছাড়া আরও আছে দেখবে। তারপরে দেখো 2 নম্বর বলেছে, সুলতানি ও মুঘল আমলে টাকা পয়সা বা মুদ্রার নাম কী ছিল? এটা বইতে দেখবে 102 পৃষ্ঠায় আছে। দেখো এটি লিখবে, সুলতানি আমলে প্রধান মুদ্রা ছিল সোনার মোহর, রূপোর টঙ্কা ও তামার জিতল। এটা সুলতানি আমলে। আর লিখবে, মুঘল আমলে সোনার মুদ্রা মোহর বা আশরাফি নামে পরিচিত ছিল। এ যুগে প্রধান মুদ্রা ছিল রূপো দিয়ে তৈরি রূপায়া। এটা লিখলেই হবে। তারপরে দেখো, তারপরে 3 নম্বর কোশ্চেন বলেছে, মনসবদারি প্রথার 2টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে, মনসবদারি প্রথার 2টো বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের দেখবে প্রান্তিকে 149 পৃষ্ঠায় আছে। 2টো বৈশিষ্ট্য লিখতে বলেছে, এটা 2 নম্বরের কোশ্চেন, 149 পৃষ্ঠায় আছে। দেখো, মনসবদারি প্রথার বৈশিষ্ট্য বলে হেডিং করলে দিয়ে এখান থেকে দেখবে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। 2টো লিখতে বলেছে, তোমরা 2টো লিখবে। আকবরের আমলে প্রশাসনিক পদকে বলা হতো মনসব, মনসবের প্রাপককে বলা হতো মনসবদার, 1 নম্বর। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সামরিক ব্যবস্থাকে সুসংহত করার জন্য মনসবদারি চালু করা হয়, তবে অসামরিক ক্ষেত্রেও মনসব দেওয়া হয়। এর মধ্যে যেগুলো তোমরা মুখস্থ রাখতে পারবে বা মনে রাখতে পারবে বা যেটা তোমার কাছে সহজ বলে মনে হবে সেইগুলো তোমরা করে নেবে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে 4 দাগের
টিকা লেখো, একডালা দুর্গ। বইতে দেখবে তোমাদের টেক্সট বইতে 61 পৃষ্ঠায় আছে, দেখিয়ে দিচ্ছি আমি। এ দেখো খুব সুন্দর করে লেখা আছে, এটা লিখবে। একডালা দুর্গ বলে হেডিং করবে, দিয়ে লিখবে ফিরোজ শাহ তুগলক যখন পান্ডুয়া আক্রমণ করেন, ইলিয়াস শাহ একডালা দুর্গে আশ্রয় নেন। এই দুর্গটির কোনো চিহ্নই আজ আর নেই। দুর্গটি ঘিরে ছিল গঙ্গার 2 শাখা নদী, চিরামতি এবং বালিয়া। গৌড় থেকেও এই দুর্গটি খুব দূরে ছিল না, দুর্গটি প্রায় দুর্ভেদ্য ছিল। তারপর প্যারাগ্রাফ চেঞ্জ করে ফিরোজ শাহ সৈন্য সমেত ফিরে যাওয়ার ভান করেন। সে সময়ে ইলিয়াস শাহের সৈন্য একডালা দুর্গ থেকে বেরিয়ে এসে ফিরোজ শাহকে পিছন থেকে আক্রমণ করতে যায়। ফিরোজ শাহ তৈরি ছিলেন যুদ্ধে, দিল্লির সুলতান জয়ী হন, কিন্তু শেষ পর্যন্ত ফিরোজ শাহ একডালা দুর্গ দখল করতে পারেননি। বাংলায় শাসক হিসাবে তাই ইলিয়াস শাহই থেকে গেলেন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন আছে, পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে। এটা ছায়া প্রকাশন থেকে আমি দেখিয়ে দিচ্ছি, 99 পেজে আছে। খুব সুন্দর করে দেওয়া আছে, দেখবে। দেখো পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝো, এই কোশ্চেনটা তোমরা এখান থেকে রেডি করে নেবে, ঠিক আছে। দেখো শের শাহ ভূমি সংস্কারের ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলো কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন। কবুলিয়ত বলে হেডিং করবেন। কৃষক তার জমি থেকে সরকারের প্রাপ্য রাজস্ব নিয়মিত মিটিয়ে দেওয়ার কথা উল্লেখ করে একটি অঙ্গীকারপত্র জমা দিত, একে বলা হয় কবুলিয়ত। আর পাট্টাটা কি? পাট্টা বলে হেডিং করবে, লিখবে জমির পরিমাণ, প্রজার নাম, সত্ত্ব ও দেয় রাজস্বের উল্লেখ করে সরকার প্রজাকে একটি দলিল দিত, একে বলা হয় পাট্টা। এবার গুরুত্ব যদি লিখতে মনে হয় তখন গুরুত্ব বলে হেডিং করে লিখে দেবে, গুরুত্বটা করে রাখবে, কারণ এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, খুব ভালো করে রাখবে। গুরুত্ব কি? কবুলিয়ত ও পাট্টা এই দুইয়ের মাধ্যমে রাষ্ট্র এবং কৃষক উভয়ের অধিকার ও স্থায়িত্ব সুরক্ষিত হয়। আর 2 নম্বর বলছে শের শাহ কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করে রাজস্ব ব্যবস্থার আধুনিকীকরণ করেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে সিজদা ও পাইবাস বলতে কি বোঝো? এটা বই থেকে 47 পৃষ্ঠায় আছে, দেখো সিজদা ও পাইবাস এ দুটি ছিল পারসিক প্রথা। বলবন নিজেকে পারস্যের কিংবদন্তি নায়কের বংশধর ভাবতেন। রাজদরবারে তিনি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালন করতেন। সিজদার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, আর সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইবস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর বলেছে আকবরের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে হবে, টিকা লিখতে বলেছে। এটা দেখো 106 পৃষ্ঠায় আছে ছায়াতে। দেখো টিকা লেখো, আকবরের রাজস্ব ব্যবস্থা লিখবে মুঘল সম্রাট আকবর রাজস্বের পরিমাণ ঠিক করার জন্য নতুন করে জমি জরিপ করান, যার নাম জাপ্তি। তিনি প্রত্যেক বছর এবং প্রতিটি এলাকায় উৎপাদন এবং বাজারে শস্যের দাম ইত্যাদি তথ্য জোগাড় করেন। প্রত্যেক বছরের এবং প্রতিটি এলাকার জন্য তিনি আলাদা আলাদা হিসাব চালু করেন। আগের 10 বছরের তথ্যের ভিত্তিতে চালু হওয়া এই দহশালা ব্যবস্থা প্রবর্তনে তাকে সাহায্য করেন তার রাজস্ব মন্ত্রী টোডরমল এবং আরও কয়েকজন কর্মচারী। তার রাজস্ব ব্যবস্থার কৃষকদের ঋণদান রাজস্ব মুকুবের ব্যবস্থা ছিল, ঠিক আছে। এটা লিখে নেব। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, বড় কোশ্চেন দিচ্ছে 5 নম্বরের। বলছে 5 নম্বরের কোশ্চেন বলছে যে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। এটাও তোমাদের ছায়া বইতে 72 পৃষ্ঠায় আছে, দেখো এইটা। আলাউদ্দিন খলজির যে অর্থনৈতিক সংস্কারগুলি করেন সেগুলো বিশ্লেষণ করো। এই কোশ্চেনের উত্তরটা লিখলেই হয়ে যাবে। সূচনা বলে হেডিং করবে বা ভূমিকা করবে। রাজকোষের আয় বাড়ানোর জন্য সুলতান আলাউদ্দিন খলজি কিছু অর্থনৈতিক সংস্কার করেন। এবার আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার হেডিং করলে ওর মধ্যে পয়েন্ট করবে রাজস্ব নীতি। সুলতান প্রথমেই ইকতা বাজেয়াপ্ত করেন। ধর্মীয় কারণে দেওয়া সম্পত্তি, নিষ্কর জমিগুলিও তিনি ফিরিয়ে নেন। সুলতান সমস্ত জমি জরিপ করিয়ে রাজস্বের হার বাড়ান। ভূমি রাজস্ব ছাড়াও সুলতান গৃহকর, গোচারণ ভূমিকর, জিজিয়া কর ইত্যাদি আদায় করা শুরু করেন। 2 নম্বর দেখো বাজার দর নিয়ন্ত্রণ।
সুলতান আলাউদ্দিন খলজি বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেঁধে দেওয়ার জন্য উদ্যোগী হন। তারপরে দেখো পরের পেজে আবার আছে, দিল্লির 4টি প্রধান বাজারে বিক্রিত খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদির দর তিনি বেঁধে দেন। এই জিনিসপত্রগুলির দর তদারকির জন্য সাহানা ই মান্ডি ও দেওয়ান ই রিয়াসত নামে 2 জন রাজকর্মচারী নিয়োগ করা হয়। সুলতান দ্বারা নির্ধারিত দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনে ঠকালে বিক্রেতাকে কঠোর শাস্তি দেওয়া হতো। 3 নম্বর দেখো, রেশন ব্যবস্থার প্রবর্তন। আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থা প্রবর্তন করেন। প্রয়োজনের সময় প্রজাদেরকে খাদ্যশস্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস যোগান দিতেন সুলতান। এটুকু লিখলেই হয়ে যাবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। এটাও দেখো আগের দিনও ছিল, আজকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা লিখবে, শের শাহের শাসন ব্যবস্থা বলে হেডিং করলে সূচনা বলে প্রথমে হেডিং করবে। শের শাহ মাত্র 5 বছরের শাসনকালে এক সুষ্ঠু ও উন্নত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তার শাসন ব্যবস্থার প্রধান লক্ষ্যই ছিল মানব কল্যাণ। তারপরে দেখো শের শাহের শাসন ব্যবস্থার মানবিক দিক। এই রাস্তা নির্মাণ বলে হেডিং করলে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে যাতায়াতের সুবিধার জন্য শের শাহ বহু রাস্তা নির্মাণ করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য বাংলার সোনারগাঁ থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত নির্মিত রাস্তা সড়ক-ই আজম। বর্তমানে এই রাস্তাটির নাম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। তারপরে দেখো 2 নম্বর, সরাইখানা নির্মাণ। পথচারীদের সুবিধার জন্য রাস্তার দুপাশে শের শাহ গাছ লাগানোর ব্যবস্থা করেন এবং তাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী সরাইখানা নির্মাণ করেন। তারপরে দেখো আরও অনেক পয়েন্ট আছে। 3 নম্বর পয়েন্ট, ডাক ব্যবস্থার প্রবর্তন। শের শাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা সংস্কার করেন। এর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। 4 নম্বর, উৎপাদন শক্তি নির্ভর রাজস্ব। উৎপাদন শক্তি অনুযায়ী জমিগুলিকে ভাগ করে শের শাহ রাজস্ব নিতেন। পাট্টা, জমিতে কৃষকদের অধিকারের স্বীকৃতি হলো তাকে পাট্টা প্রদান। তারপর রাজস্ব মুকুব, দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগের ফলে উৎপাদন ব্যাহত হলে রাজস্ব মুকুব করা হতো। আর 7 নম্বর পয়েন্ট আছে বিচারের ধরন। শের শাহের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও আধুনিক। তো ফ্রেন্ড, এই ছিল আমাদের 4 নম্বর সেটের প্রশ্নগুলো উত্তরগুলো দেখিয়ে দিলাম। তোমাদের যেখানে যেখানে উত্তরগুলো খাতায় লেখার প্রয়োজন মনে হবে সেখানে সেখানে ভিডিওটিকে পজ করে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটিকে লাইক দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 5 নম্বর সেটের সাথে। তখন পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।